Good afternoon, everyone. Hello. জি আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে আপনার সাথে স্যার? ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? Alhamdulillah, I am fine. So today is our first class after the midterm, right? Yes sir. Yes, sir. Okay. So সবার মিডটার্ম পরীক্ষা কেমন হবে? How was your midterm exam, everyone? কেমন হয়েছে মিডটার্ম পরীক্ষা? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ। সো মিডটার্ম পরীক্ষা সবার কেমন হলো? ভালো না স্যার, খারাপ না স্যার, মোটামুটি স্যার। মোটামুটি। আচ্ছা স্যার রিডিং টেস্ট একটু স্যার ইয়ে হয়ে গেছিল, টাইম নিয়ে স্যার আর কি সংকটে পড়ে গেছি। আচ্ছা আচ্ছা। ওকে, আমি তো রিডিং স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়েছিলাম। স্যার অতটা বেশি ভালো না। ইয়েস স্যার। জি স্যার, শিখিয়ে স্যার ভালো না দিয়েছি। বেশি? আচ্ছা, বেশি ভালো হয় নাই। ওকে, সো আমি এখনো খাতা দেখা শুরু করতে পারি নাই। আশা করছি নেক্সট উইকের মধ্যে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন খাতার, ঠিক আছে? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শোনা জি যাচ্ছে। জি। তো জি খাতা স্যার। নেক্সট উইকে দেখানো হবে। সিআর কি ক্লাসে আছেন আমাদের? জি স্যার, আমি আছি স্যার। ওকে ফাইন, তাহলে একটু মেসেঞ্জার গ্রুপে বলে দিবেন নেক্সট উইকে খাতা দেখানো হবে। তার মানে হচ্ছে এই উইকে সবাইকে নেক্সট উইকে সবাইকে ক্লাসে আসতে হবে, হ্যাঁ, নাম্বারগুলো ঠিক আছে স্যার। দেখার জন্য, ঠিক আছে? জি ওকে স্যার। ওকে, অলরাইট। সো আজকে আমাদের মিড টার্মের পরে প্রথম ক্লাস। সেই প্রথম ক্লাসে আমরা জেনে নিব যে আমাদের ফাইনাল এক্সামে কি কি আছে, রাইট? সবার কাছে তো কোর্স আউটলাইন ছিল, দেওয়া হয়েছিল গুগল ক্লাসরুমে। সো অ্যাকর্ডিং টু আওয়ার কোর্স আউটলাইন, আমাদের ফাইনাল এক্সামের জন্য গ্রামার থেকে কিছু কন্টেন্ট আছে, রিডিং থেকে আছে, রাইটিং থেকে আছে এবং স্পিকিং থেকে আছে। রিমেম্বার, স্পিকিং এর জন্য আপনাদের ফাইনাল এক্সামের যে 35 নম্বরের পরীক্ষা হবে, সেখান থেকে স্পিকিং এর 10 নম্বর পরীক্ষা হবে। অর্থাৎ মূল যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা রিটেন টেস্ট দিবেন, তার আগে স্পিকিং পরীক্ষা হবে 10 নম্বরের ক্লাসে, যেরকম করে লিসনিং টেস্টটা হয়েছে, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছেন সবাই? হ্যালো। জি স্যার, বুঝা গেছে স্যার। হ্যাঁ। সো সবকিছু প্রসেস কিভাবে হবে, কখন হবে, কোন টাইমে হবে, এভরিথিং উইল বি ডিসকাসড ইন ডিটেলস, নো ওয়ারিজ। হ্যাঁ, সো আমরা একটু জেনে নেই যে আমাদের গ্রামার থেকে কি কি জিনিস থাকছে ফর দি ফাইনাল এক্সাম। সো ফাইনাল এক্সামের জন্য আমাদের গ্রামার থেকে দুটি আইটেম থাকবে। একটা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজেস, আর এর সাথে কানেক্ট করে আরেকটা টপিক থাকবে, সেটা হচ্ছে কন্ডিশনালস। এবার জেনে রাইটিং থেকে কি থাকবে। রাইটিং এ আপনাদের একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে ইমেল রাইটিং, ঠিক আছে? আর এর পাশাপাশি স্পিকিং প্র্যাকটিস করা হবে এবং রিডিং একটু প্র্যাকটিস করা হবে। সো দিস আর দি প্ল্যানস ফর দি ফাইনাল এক্সাম। এবং এর সাথে আরো একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনাদের ক্লাসের যে কোর্স অ্যাসাইনমেন্ট সেটি জমা দিতে হবে এবং প্রেজেন্টেশনটাও জমা দিতে হবে, ঠিক আছে? তো এই সব মিলিয়ে
আমাদের ফাইনালের পূর্বে বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো আছে, ঠিক আছে? Am I clear? Hello? জি স্যার। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি জি স্যার, জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা আমাদের প্রথম টপিকের ডিসকাশন আজকে শুরু করব। বিফোর গোয়িং দেয়ার, লেট মি টেল ইউ দ্যাট আপনারা কি রোজা উপলক্ষে যে রুটিনটা ফলো করা হবে সেটা পেয়েছেন? রমজান মাস উপলক্ষে যে রুটিন ফলো করা হবে? ইয়েস স্যার। ওকে, তাহলে আপনাদের এই কোর্সটা কয়টা থেকে শুরু হবে? এই কোর্সের ক্লাসটা 11টা থেকে 12টা পর্যন্ত। সিআর? জি স্যার, 11টা থেকে 12টা পর্যন্ত স্যার। ইংলিশ আপনার কোর্স, জি ইংলিশ স্যার, কোর্সের আপনারটা। ক্লাস। জি ওকে, স্যার। আমি একটু বলে রাখি, আমার 10টা থেকে 11টা একটা অন সাইটে ক্লাস থাকে। সো এই ক্লাসটা 11টায় শেষ হবে এবং আমাকে 2-3টা বিল্ডিং পরে ক্লাস শেষ করে আসতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদের এই ক্লাসটা শুরু করতে কিছুটা বিলম্ব হতে পারে। আমরা ক্লিয়ার? লাইক ওখান থেকে এসে এখানে ক্লাস শুরু করতে মেবি ইট উইল টেক অ্যারাউন্ড 10 মিনিটস। তো সেক্ষেত্রে আমাদের ক্লাসটা হয়তো 11টা 10 শুরু হবে, আর ওদিকে যে আমরা 12টা 5 বা 10-এর দিকে ক্লাসটা শেষ করতে পারবো। এর 12টার পরে কোনো ক্লাস আছে এই দিন? আচ্ছা, ওইখানে আবার 30 মিনিটের ব্রেক দিয়ে আবার মানে 12:30 থেকে 1:30 পর্যন্ত একটা, আর 1:30 থেকে 2:30 পর্যন্ত একটা। এই জন্যে ওই যেহেতু আমার ব্যাক টু ব্যাক ক্লাস এবং একটা ক্লাস বেশ দূরে যে আমাকে নিতে হয়, আর একটা বিল্ডিং এর 6 তলায় যে নিতে হয়, তো সেখান থেকে আসতে আসতে আমার 10 মিনিট সময় লেগে যাবে। সো উইদিন দিস 10 মিনিটস আমরা একটু সবাই রেস্ট নিয়ে নিব, তারপরে ক্লাস শুরু করব, ঠিক আছে? জি স্যার, সমস্যা হবে না আশা করা যায় স্যার। এক্স্যাক্টলি। সো ওকে স্যার। রোজার জন্য ক্লাসের টাইমটা কিন্তু 1 ঘন্টার, সবাই জানি তো আমরা। জি স্যার, 60 মিনিট। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আমাদের আজকের ডিসকাশন শুরু করি। সো টুডে উই উইল ইন পার্সন ক্লাসরুম স্যার, মানে ইন পার্সন ক্লাস যে হয় সেগুলা কি 45 মিনিটের নাকি 1.5 ঘন্টা? রোজার মধ্যে না স্যার, এমনি নরমালি, এবং নরমাল যেটা হবে এটা থেকে তো একটু কম হবে রোজার মধ্যে। নরমালটা হলে না, নরমালি ইন পার্সন ক্লাস বা অনলাইনের ক্লাস 90 মিনিটই হয়, আর রোজার মধ্যে সেটা কমে এসে 60 মিনিটসের ক্লাস হয়, 1 ঘন্টা, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আমরা আমাদের আজকের বিষয়ের ডিসকাশন শুরু করি। So today we are going to talk about clause and phrase. So এখানে আমরা ডিসকাশনের মধ্যে কি করব? প্রথমে আমরা একটা থিওরিটিক্যাল ডিসকাশন করব, এরপরে আমরা একটা গান শুনবো। আপনি স্ক্রিন কি শেয়ার দিয়েছেন? না, আমি শেয়ার দিই না, আমি বলে নিচ্ছি কি কি আমরা করব। প্রথমে আমরা থিওরিটিক্যাল একটু ডিসকাশন করব ফার্স্ট অফ অল, দেন উই উইল লিসেন টু আ সং। গানটা শোনার পরে ওই গানের উপরে বেস করে আমি আপনাদের কিছু এক্সারসাইজ, অর্থাৎ যে টপিক নিয়ে ডিসকাস করা হলো সেই টপিকের এক্সারসাইজ আমি সেখান থেকে আপনাদের সাথে প্র্যাকটিস করব। ফাইনালি আমাদের হ্যান্ড আউটে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে বাসায় সেটা আমি দেখিয়ে দিব। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্ল্যান, ঠিক আছে? আজকের মেইন ডিসকাশনের প্ল্যান। সো আই হোপ দ্য স্ক্রিন ইজ ভিজিবল টু ইউ। দেখতে পাচ্ছেন সবাই? Is it visible to everyone, the screen? জি স্যার। Okay, fine. So here you can see side by side clause and phrase. On the left side, you can see clause. On the right side, you can see phrase. So sometimes we face confusion differentiating them.
তাদেরকে পৃথক করতে আমাদের একটু ডিফিকাল্টি ফেস করি আমরা। তো ডেফিনেশন, এক্সাম্পল এবং ডিফারেন্সটা একসাথে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং একই সাথে টাইপস বা ক্লাসিফিকেশনটাও দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সো আমরা শুরুতেই আসি ক্লজের ক্ষেত্রে। তো ক্লজ কি, এটা তো আমরা আগে থেকে মনে হয় জানি নাকি? দেখেন তো আপনারা যেটা জানেন তার সাথে এটার মিল আছে কিনা, একজন একটু পড়ে শোনান তো আমাদের। A group of words that contain a subject or and a verb. Okay, clause is a group of words that contain a subject and a verb. So let's take an example here. দেখতে পাচ্ছেন? Yes, sir. I I went want to to school. to I went to school. So এখানে কি কি আছে? প্রথমত একটা গ্রুপ অফ ওয়ার্ড, তারপরে এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আর এর সাথে অন্যান্য আরো দু একটা ওয়ার্ড আছে। তো এই সবগুলো মিলে এখানে একটা কি হয়েছে? ক্লজ। তো ক্লজ হওয়ার পেছনের মূল কারণটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং ভার্ব একসাথে বসেছে। ক্লজের ক্লাসিফিকেশন আমরা পরে আসছি। এবার যদি আমরা ফ্রেজের ডেফিনেশনটাতে আসি, টেক আ লুক এট হিয়ার, কি বলছে? a group of words without a subject verb component. Component. Yes. So ক্লজের ক্ষেত্রে কি হয়েছিল? সাবজেক্ট এবং ভার্ব একসাথে থাকতে হবে, কিন্তু ফ্রেজের ক্ষেত্রে কি হলো? সাবজেক্ট এবং ভার্ব কম্পোনেন্ট থাকবে না, একসাথে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। যদি আমরা এক্সাম্পল দেখি, এখানে দেখেন বেস্ট ফ্রেন্ড। সো বেস্ট ফ্রেন্ডটা কি হচ্ছে? দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ফ্রেন্ড আর একটা হচ্ছে বেস্ট। সো এখান থেকে আমাদের যে দুটো ওয়ার্ডের সমষ্টিতে যে ফ্রেজটা তৈরি হলো সেটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এখানে নাউনটা হচ্ছে হেড ওয়ার্ড। আমি যদি এটা কেটে দেই তাহলে এই ফ্রেজটা আর থাকছে না, ঠিক আছে? তাহলে ক্লজ এবং ফ্রেজের ডেফিনেশনের কত পার্থক্য বোঝা গেল? হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন? Yes, sir. The difference is subject and verb. মানে একটাতে থাকবে একটাতে থাকবে না একসাথে। তাহলে কোনটাতে থাকবে? ক্লোজে থাকবে আর ফ্রেজে থাকবে না। ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব কম্পোনেন্ট থাকবে কিন্তু ফ্রেজের মধ্যে থাকবে না। ওকে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার সাবজেক্ট ভার্ব কম্পোনেন্ট বিষয়টা কি স্যার? কম্পোনেন্ট মানে কি স্যার? হ্যাঁ, মানে হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্ব একসাথে পাশাপাশি বসবে না। যেমন সাবজেক্ট ফলোয়েড বাই ভার্ব যেরকম করে বসলে একটা সেন্টেন্সের মতো হয়ে যায়, সেরকম বসবে না। আচ্ছা স্যার, বুঝতে পারছি। এবার যদি আমরা ক্লাসিফিকেশনে আসি, এখানে দুই রকমের ক্লজ আমরা মূলত ডিসকাস করব। নাম্বার 1 ইন্ডিপেন্ডেন্ট এন্ড নাম্বার 2 ডিপেন্ডেন্ট। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ডেফিনেশনটা কি বা এটার বৈশিষ্ট্য কি? Sense on it is own as a sentence. নিজে সেন্টেন্সের মতো আচরণ করবে। এক্স্যাক্টলি, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যে নিজে নিজেই একটা সেন্টেন্স আকারে বসতে পারে অথবা নিজে নিজে একটা কমপ্লিট মিনিং প্রকাশ করে, কারোর উপরে ডিপেন্ডেন্ট না। যেমন এখানে এক্সাম্পলটা ছিল আই ওয়েন্ট টু স্কুল। এটা কি একটা কমপ্লিট সেন্টেন্স নাকি ইনকমপ্লিট সেন্টেন্স? স্যার এটা কমপ্লিট সেন্টেন্স। কমপ্লিট সেন্টেন্স। এবার যদি একটু নিচের দিকে খেয়াল করি, ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, although I wasn't feeling well, I went to school, right? So I wasn't feeling well. So এখানে দেখেন although I wasn't feeling well. So আমি যদি এই পর্যন্ত একটা লেখা ধরি যে এটা একটা কমপ্লিট সেন্টেন্স, তাহলে কি সেটা হবে নাকি হবে না? কমপ্লিট সেন্টেন্স হবে?
হবে না স্যার। না স্যার, এটা না হওয়ার পেছনে কারণ কি? স্যার এটা আলাদাভাবে মিনিং নাই, এটা স্যার এটার জন্য প্রকাশ আলাদা একটা করতে ফ্রেজ। পারছে না। স্যার এখানে অলদো না থাকলে স্যার আলাদা হতো বাক্যটা স্যার। পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। Exactly. So it doesn't make a sense on its own as a sentence. So নিজে নিজেই একটা সেন্টেন্স আকারে এটা বসতে পারছে না, কমপ্লিট থটটা প্রকাশ করতে পারছে না। আমি যদি although I wasn't feeling well এখানে থেমে যাই, তারপরে আরো কিছু একটা আছে, সেটা বলতেই হবে, না বললে কমপ্লিট হবে না, তাই না? Yes, sir. ওকে, তো এই জন্য এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পার্থক্য বোঝা গেল? Yes, sir. তাহলে সোফার আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে ক্লজ এবং ফ্রেজের ডেফিনেশনগত পার্থক্য, আর দুই নাম্বার যেটা জানলাম সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে আলাদা। ক্লিয়ার? Yes. Okay, now let's get back to phrase and its types. So এখানে কয়েক রকমের ফ্রেজ আমরা দেখতে পাচ্ছি। First of all, we have noun phrase. এটার এক্সাম্পল আমরা দিয়েছি। সেখানে যেমন আছে বেস্ট ফ্রেন্ড, তা আপনি এরকম করে আরো অনেক শব্দগুচ্ছ তৈরি করতে পারবেন, যেখানে নাউন হচ্ছে হেড ওয়ার্ড, ওই গ্রুপ অফ ওয়ার্ডস এর মূল শব্দটা হচ্ছে নাউন। ঠিক আছে? স্যার, স্যার মাদারহুড এটাও কি স্যার নাউন ফ্রেজের মধ্যে পড়বে? না, মাদারহুড হচ্ছে একটা কম্পাউন্ড নাউন, যেখানে দুটো নাউন আছে, মাদার এবং হুড একসাথে করে মাদারহুড করা হয়েছে। ওটা ফ্রেজ না, ওটা একটা সিঙ্গেল ওয়ার্ড। ঠিক আছে? ওকে তাহলে এরকম যেরকম Yes, sir. বেস্ট, এখানে যদি আমি বলি বেস্ট প্লেয়ার, বেস্ট মোবাইল ফোন, Yes, sir. বেস্ট স্কোর, বেস্ট স্টুডেন্ট, এরকম যতগুলো বলবো সবগুলো কি হবে এখানে নাউন ফ্রেজ হবে। এরপরে দেখি ভার্ব ফ্রেজ। সো ভার্ব ফ্রেজে কি হচ্ছে দেখেন, ওয়াজ তো ওয়ার্কিং, verb, শুধুমাত্র ভার্বই এখানে থাকবে, আইদার অক্সিলারি অথবা Verb. প্রিন্সিপাল ভার্ব। সো দুটো একসাথে বসে, তো দুটো ওয়ার্ড একসাথে বসেছে, সেটা একটা অক্সিলারি ভার্ব আর একটা প্রিন্সিপাল ভার্ব, এবং এই দুটো ওয়ার্ডের সমষ্টিকে আমরা বলছি ভার্ব ফ্রেজ। ওকে, মুভ অন, লেটস মুভ অন। অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখানে খেয়াল করে দেখেন, ভেরি প্রিটি, দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ভেরি আর একটা হচ্ছে প্রিটি। এখন এখানে ভেরি হচ্ছে এই অ্যাডজেক্টিভের মডিফায়ার, মানে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। সো আমি যদি এই প্রিটি শব্দটাকে বাদ দেই, তাহলে শুধু ভেরি ওয়ার্ডটার পরে মিনিং এখানে আছে, এটা কোনো ফ্রেজ গঠন করতে পারছে না, sir. So, এখানে এই প্রিটি শব্দটা অ্যাডজেক্টিভ, এই কারণে এই গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন ভেরি নাইস, ঠিক আছে? একই রকম ভাবে ভেরি নাইস, ভেরি কিউট, ভেরি বিউটিফুল, এরকম শব্দ যতগুলো আসবে সবগুলো হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে আছে অ্যাডভার্ব ফ্রেজ। দেখেন দুটো অ্যাডভার্ব পাশাপাশি আছে, রিয়েলি, স্লোলি। এখন রিয়েলি এটা কিন্তু আমাদের অ্যাডভার্ব, আর স্লোলি এখানে আমাদের হেড ওয়ার্ড। রিয়েলি স্লোলি, রিয়েলি স্লোলি, দুটো ওয়ার্ড এখানে আছে, বুঝতে পারছি আমরা? Sir, না স্যার, এখন স্যার শুনতে পাই না, আরেকবার একটু বললে এখন শুনতে পাচ্ছেন? বেটার হতো। এখন শুনতে পাচ্ছেন?
জি স্যার। ওকে, সো এখানে দেখেন দুটো ওয়ার্ড কি কি আছে? রিয়ালি আর স্লোলি। ইয়েস স্যার। রিয়েলি এন্ড স্লোলি। সেখানে যদি স্লোলি শব্দটা আমরা বাদ দেই তাহলে শুধু রিয়েলি কোনো মিনিং হচ্ছে? স্লোলি। না স্যার। স্যার মিনিং তো হয়, বাট সেটা আসলে ফ্রেশ হবে না। সেটা ফ্রেজ হয় না, এক্স্যাক্টলি। তাহলে আমাদের কি করতে হবে? গ্রুপ অফ ওয়ার্ড আনতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে যেটা গেল সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। একটু খেয়াল করে দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ইন দা বিন। মানে সো ইন দা বিন, এখানে যদি আমি ইন শব্দটা বাদ দিই তাহলে কি হচ্ছে? তাহলে তো জাস্ট একটা ওয়ার্ড, মানে ওয়ার্ড সাথে আর কি দা একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে জাস্ট শুধু। ইনটা বাদ দিলে এটা কি ফ্রেজ হচ্ছে দেখেন তো? নাউন ফ্রেজ। ওকে, নাউন ফ্রেজের আগে আমি একটা প্রিপোজিশন বসিয়ে দিলাম, এটা হয়ে গেল কি ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, তাহলে এই 5 রকমের ফ্রেজ আমরা দেখলাম। একটা হচ্ছে নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। আমি একটু টোটালটা রিভিউ করি। ইন দিস ডিসকাশন আমরা কি কি জিনিস জানলাম? ক্লজ এবং ফ্রেজের ডেফিনেশনগত পার্থক্য, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজের পার্থক্য উইথ এক্সাম্পলস, এবং নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজের ডিটেইলড আলোচনা উইথ এক্সাম্পল। স্যার Clear? এখানে আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এই তিনটা যখনই আমরা ফ্রেজের উদাহরণগুলো দিচ্ছিলাম সবকটার আগে কিন্তু একটা ভার্ব যুক্ত আছে, হুম। তাই না স্যার? তাহলে স্যার এটা কি অলওয়েজ থাকবে নাকি এটা জাস্ট রয়েছে সেই হিসাবে? যেমন নাউনের নাউন ফ্রেজের আগে বেস্ট ফ্রেন্ড দিচ্ছেন, আবার এখানে যখন প্রিপোজিশনাল ফ্রেজে আপনি বললেন প্রিপোজিশনটা বাদ দিয়ে বাকিটুকু হবে নাউন ফ্রেজ, সেক্ষেত্রে তো আর্টিকেল আর তারপর একটা নাউন দিয়েছেন, তাহলে এটার সাথে তো আবার প্রথমটার কোনো মিল আসে না ভার্বের ক্ষেত্রে। না, এরকম মিল থাকতে হবে এরকম না। যেমন দি পার্ক, দি সিটি বাস, এই ধরনের আপনি আর্টিকেল ব্যবহার করেও একটা নাউন ফ্রেজ হতে পারে, শুধুমাত্র অ্যাডজেক্টিভই হবে এরকম না। জি স্যার, অ্যাডজেক্টিভ বা ভার্ব এই দুটো দিয়ে যে নাউন ফ্রেজ হতে হবে এমন তো বিষয় তাহলে দাঁড়াচ্ছে না, তাই না স্যার? না না না, এখানে আমি কি বলে আর্টিকেল ব্যবহার করেও লিখতে পারি। তাহলে স্যার ফ্রেজ বিষয়টা কি হচ্ছে স্যার? হ্যাঁ, এখানে একাধিকভাবে গঠন করা যেতে পারে, এটাই হচ্ছে। স্যার আমি বলতে চাচ্ছিলাম মানে ফ্রেজের যে সংজ্ঞা আছে সেখানে তো সাবজেক্ট ভার্ব কম্পোনেন্ট, হুম তাহলে হুম এই দুটোর মধ্যে তো একটা সম্পর্ক থাকবে ভার্ব এবং সাবজেক্টের সাথে, তাই না হুম। স্যার? তাহলে সেই ক্ষেত্রে এখানে তো যদি আমি আর্টিকেল দিই তাহলে সেক্ষেত্রে ভার্বটা তো আর উজ্জ্ব থাকতেছে না, না, তাহলে এখানে সেক্ষেত্রে কেমন এখানে হবে তো না? ভার্ব আসবেই না ফ্রেজের মধ্যে, শুধুমাত্র ভার্ব ফ্রেজের মধ্যে ভার্ব আসবে, আর অন্য ও, কোথাও ভার্ব আসবে না। ক্লিয়ার? জি স্যার এবার বুঝতে পারছি। আচ্ছা স্যার ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু গান শুনে আসি নাকি? স্যার এই ইজিটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে স্যার? আরো এক্সাম্পল আছে ইজি তে কি বোঝায়, কে বলতে পারবেন? স্যার, আরো এক্সাম্পল আছে। না না, ইজি ইজি যে ই ডট জি ডট। এক্সাম্পল অফ গ্রুপস নাকি স্যার? স্যার ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার, এটা সাধারণত ফর এক্সাম্পল এই লেখাটার পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, হ্যাঁ, এটাকে সংক্ষেপে করে আমরা ই ডট জি ডট লিখে থাকি। ঠিক আছে, বুঝা গেল? ওকে। জি স্যার। ওকে, আর এটার একটা ল্যাটিন ফর্ম আছে যেটা হচ্ছে এক্সাম্পলি ইকুয়েশিয়া, সেখান থেকে ইংলিশে ফর এক্সাম্পল। ঠিক আছে, আমি একটু লেখাটা দেখিয়ে দেবো। হ্যাঁ স্যার, গুগলে পাওয়া যাবে। এস স্যার, আচ্ছা গুগল তাহলে বেটার গুগল হইতো। গুগল সার্চ করলে তো পাওয়া যাবেই, এক্সাম্পলি গ্রেশিয়া।
ঠিক আছে, এই হচ্ছে ইজি এর পূর্ণ অর্থ, GRATIA। আর এক্সাম্পল হচ্ছে EXEM, বানানটা হবে। এমন আরো একটা লেখা থাকে মাঝে মাঝে স্যার, আইজি, I.G. এটা I ডট জি। ডট ই ডট, এর মিনিং কি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এটার মিনিং কি? জানেন স্যার, অনেক আগে একবার দেখছিলাম, সেই জন্য ভুলে গেছি। এটাও একটা ল্যাটিন। আচ্ছা, আমরা ডিসকাশন থেকে সরে যাচ্ছি, তারপর একটু বলে দিই। এটা হচ্ছে ইড এস্ট। এটার অর্থ কিন্তু এরকম যে ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স, বা হতে পারে এরকম যে দ্যাট মিনস, ঠিক আছে, বা দ্যাট ইজ, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখান থেকে চলে আসি, আমাদের ডিসকাশন হয়ে গেল। এখন একটা গান শুনবো, সেই গানের থেকে আবার কিছু প্রশ্ন থাকবে। তাহলে গানটা শুনে আসি নাকি? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, এটা একটা সমস্যা। হ্যালো, এটাই হচ্ছে স্যার আপনার নেটওয়ার্কের সমস্যা অনেক। আমার কথা শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, আমি তো কাউকে শুনতে পাচ্ছি না। আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি জি স্যার। স্যার শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। ওকে, ফাইন। সো আমরা এখন তাহলে গানটা শুনে আসি, তারপরে বাকি ডিসকাশন আমরা আসছি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, জি লেটস স্যার। লিসেন টু দ্য সং।